যদি সুদ চালু থাকে জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ঢাকা 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। জনাব হাজ্জাজ, আপনার সময় 8 মিনিট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বিব্রত করব না আর এক্সট্রা সময় চেয়ে। অনেকগুলো প্রশ্ন উঠেছে প্রাথমিক শিক্ষা নিয়ে, গত কয়েক সপ্তাহে অনেক কমেন্টস এসেছে, নিউমারাস। 13টা তার ভেতর থেকে প্রশ্ন আমরা আখ্যায়িত করেছিলাম যেটার উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ, সেগুলো আমি যতখানি দিতে পারি চেষ্টা করব। যদি 8 মিনিটে শেষ করতে না পারি কোনো কারণে, তাহলে আমি মাননীয় হুইপ মহোদয়, চিফ হুইপের কাছে এটা ধরিয়ে দেব যেন হাউসে যারা আছেন মাননীয় সদস্যবৃন্দ ওনারা যদি চান সেই উত্তরগুলো নিয়ে নিতে পারেন। আমি বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে উনি যে আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে সাফল্য নিয়ে এসেছেন। মালয়েশিয়ার সাথে ফ্রি ট্রেড চুক্তির যে আয়োজন হচ্ছে, চায়নার সাথে তিস্তা থেকে শুরু করে করিডোরে যে ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, সেগুলোর জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আবারও রিপিট করি ধন্যবাদ জানাই। আমরা বাজেট নিয়ে আলোচনায় আমি ছোট্ট করে বলতে চেষ্টা করব যে জিনিসগুলো আমার মন্ত্রণালয় রিলেটেড প্রশ্ন এসেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু আমি আছি, সেগুলো সম্বন্ধে শুধুমাত্র আমি আমার আলোচনা সীমিত রাখব। বৃহত্তর বাজেট আলোচনা নিয়ে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার কথা বলেছেন এবং আগামীকে বলবেন, মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে কথা বলেছেন। একই সাথে যেই বাজেট নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই বাজেটের জন্য মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মাননীয় স্টেট মিনিস্টার ফর প্ল্যানিং ওনাকেও ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন ফুল টিমকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। ইটস নট দ্য পারফেক্ট বাজেট, পারফেক্ট বলতে কিছু নেই, প্রেক্ষাপটের কনটেক্সটের অনুকূলে ভালো বা মন্দ। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলছি, বিকজ আমরা ক্যাবিনেট থেকে সবাই মিলেই পাশ করেছি এই বাজেট, সম্মতি দিয়েছে এই বাজেটের প্রতি। আমি মনে করি খুবই ভালো একটি বাজেট। এটার ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের সম্মানিত বিরোধী দল থেকে সংসদ সদস্যরা অনেক ভুল ত্রুটি নিয়েও আলোচনা করেছেন। তবে আমি মনে করি যে এটা দেখার আরেকটা উপায় আছে। আমি আমার মন্ত্রণালয়ের বাজেট রিলেটেড আলোচনা যায় ছোট্ট একটু কথা বলছি। আমি মনে করি এটা দেখার আরেকটা কনটেক্সট, আরেকটা পার্সপেক্টিভ আছে, বলে একটা সাহসী বাজেট, একটা কনফিডেন্ট বাজেট। এবং কনফিডেন্ট বাজেট আমি বলছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আমরা আয়ের উৎস আর অনেক কিছু নিয়ে। আমি মনে করি এটা একটা কনফিডেন্ট বাজেট এবং আমি মনে করি যে আজকে এই হ্যালোড হলে যারা বসে আছেন তাদের কারোর, একজন ব্যক্তিরও কোনো কারণ নেই কনফিডেন্ট না হওয়ার, সাহসী না হওয়ার। এবং সেখানে আমরা গত 17 বছর যা কিছু পার করে আজ পর্যন্ত এখানে এসেছি, তার জন্য যে কনফিডেন্স, যে সাহসের দরকার ছিল, রাজপথে আজকে এখানে খুব অল্প ব্যক্তিরাই আছেন যার নামে কোনো মামলা ছিল না, যাকে কোনো ধরনের হয়রানি হয় নাই, জেলে মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাটান নাই, এমন কেউ এখানে নাই, বা খুব অল্প দু একজনই হয়তো থাকবেন। সো যারা আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার, বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট 2 দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি,
সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে। 20 বছর পর পার্লামেন্ট এসছে, আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে, কিন্তু আমি মনে করি what we say here resonates beyond these hollow walls. What we say here will be quoted by posterity, and what we say here will be etched in history. So এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি, সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি। এগেন, আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী। উনি যখন কোনো কথা বলেন, একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস, জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেই জিনিসটা আমরা দেখি না। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন। উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলোর আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারেই শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের। আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন। আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটার আমরা সাপোর্ট করছি কিনা, এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম। 2024-এর 28শে অক্টোবর, 2023-এর 28শে অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নুরুল হক নূর আছে, জোনায়েদ সাকি আছেন, বা অনেকে আছে আমরা যারা একসাথে রাজপথে ছিলাম। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে, আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71-এ আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি। এই হ্যালোড হলসে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। আমি ছোট্ট করে যে কয়টা জিনিস বলতে পারি বলতে চেষ্টা করব মাননীয় স্পিকার। তবে শিক্ষার বাজেট, স্পেশালি প্রাথমিক শিক্ষায় 46,729 কোটি 92 লাখ টাকা যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাজেট। এখানে আমাদের আমি একটা করে শুরু করি যে কয়টা করতে পারি। মৌলানা নুরুল আমিন এমপি মহোদয় রংপুর 6-এর, উনি উত্থাপন করেছিলেন যে শিক্ষকদের গ্রেড 13তম থেকে 12, 11 বা এরকম 10-এ নিয়ে আসা। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে শিক্ষকদের বেতন আমাদের বাজেটের বছরে বাৎসরিক 26-27-এ যাবে 20,428 কোটি 64 লাখ। এখানে আমরা তাদেরকে নবম গ্রেডে আনার কাজ করছি। ইনশাআল্লাহ সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে 1.5 থেকে 2,000 কোটি টাকা এক্সট্রা খরচ হবে, যেটার বরাদ্দ মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের বাজেটে দিয়েছেন। আমার সময় যেহেতু বেশি নেই, আমি আর বেশি আলোচনা করবো না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা সাজিয়েছেন, আমরা যেভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য, আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। আর একই সাথে আমি বলবো আগামী নির্বাচনে এই সাইটকে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মুহূর্তে তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে।
শুধু তিস্তার পাড়েই নয়, আপনি পদ্মায় যান, মেঘনায় যান, যমুনায় যান, ব্রহ্মপুত্র সহ সারা বাংলাদেশের 4000 কিলোমিটার নদী ভাঙন এলাকার এই মানুষগুলো তারা প্রহর গুনছে, একটা মানবতর জীবনযাপন করছে। তাদের চোখে মুখে হতাশার চাপ। কি তাদের ভবিষ্যৎ, কি হবে কোত্থেকে? এই বাজেট তারা বুঝছে না, এই বাজেট তারা দেখছে না, এই বাজেট তারা জানে না, কিন্তু তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, মুহূর্তের মধ্যে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার তারা ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। মাননীয় স্পিকার, আমি গত 19 জুলাই তিস্তার পাড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জাগো ভাই আন্দোলনের নেতা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাহেব। যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন যে আমরা 2 মাসের মাথায় উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের 1 ভাগ মানুষের জন্য, 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একটাকে সেটা পাশ করিয়েছি মাননীয় স্পিকার। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে। আমি চায়না সফরে গিয়েছি, আমি দেখেছি সেখানের মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার উপস্থিতিতে সেই বৈঠকে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সে আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশদ নলেজ রয়েছে। তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রী সহ সবাই আশ্বস্ত করেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে
যেই বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন, সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দু একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও আমাদের সেই স্বপ্নকে যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই। আমরা পানির হিস্সা পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম, সে কার্যক্রম থেকে আমরা এই 2টা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যেই নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে তার মধ্যে হিস্টা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি। মাননীয় স্পিকার, তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী ওই যে 3 ভাগের 1 ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো। মাননীয় স্পিকার, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং এই যে উত্তরবঙ্গের যে অর্থনীতির রূপান্তর, আমার বিশ্বাস আমাদের এই ধারাবাহিকতা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার মধ্যেই চায়নার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, যে নেতৃত্ব তিনি দিয়েছেন, এখানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে আমাদের একদিকে পিপল টু পিপল যে কন্ডাক্ট, আরেকদিকে রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে সহযোগিতা তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক এখানে যে আলোচনার স্থান পেয়েছে, এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে। মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনৈতিক মুক্তি আমাদের চলে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছে। ঐক্যটা খুব জরুরি, ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার,
আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে, আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু এটাই বলবো, সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে 20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন, যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কিন্তু পানির দরে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা, তা কিন্তু পাচ্ছেন বিদায় আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক, এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোন রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল, ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার, যেখান থেকে আমাদের উৎপাদন দ্বিগুণ হবে, যে উৎপাদন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে আমরা রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি তারেক রহমানের নেতৃত্বে সেদিকেই আমাদের যাওয়ার খুব প্রবল ইচ্ছা রয়েছে, আশা করছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার লক্ষ্মীপুর, আমাদের ফ্যামিলি কার্ডের জন্য একটা গ্রামকে সিলেক্ট করা হয়েছিল। সেই গ্রামের মধ্যে একটা ওয়ার্ডে 3টা গ্রাম। তো আমার কাছে, আমি একজন উপকারভোগী মায়ের সঙ্গে কথা বললাম যে এই যে আপনি 2,500 টাকা পাচ্ছেন, আপনি 2,500 টাকা দিয়ে কি করবেন? উনি তাৎক্ষণিকভাবে আমাকে উত্তর দিলেন, 2,000 টাকা আমি খরচ করব, 500 টাকা আমি সঞ্চয় করব। 2,000 টাকা কোথায় খরচ করবেন? ওনার এক ছেলের জন্য 500, স্কুলে যাতায়াতের জন্য টিফিন বলেন বা আনুষঙ্গিক 500 টাকা মাসে উনি বরাদ্দ রেখেছেন, আর 500 টাকা ওনার মেয়ের জন্য উনি বরাদ্দ রেখেছেন, আর 1,000 টাকা ওনার পরিবারের অসুখ বিসুখ তার জন্য উনি সাপোর্ট হিসাবে, ওই যে 1,000, 500, 1,000 আর 1,000, 2,000 টাকা মাসে খরচ করার পর আরো 500 টাকা উনি সঞ্চয় করার জন্য উনি চিন্তা রেখেছেন। মাননীয় স্পিকার, এ হলো বাংলাদেশের গ্রাম, এ হলো বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা। আজকে তার পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি এই কারণে সর্বশেষ সময়ে শুধু এটাই বলবো, আমাদের এই মন্ত্রণালয় একটা মানবিক কথার প্রতি আমরা সবসময় দৃষ্টি রাখি, মানবিক লোকগুলোর পাশে থাকি। পানি সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে মানবিক অনেকগুলো দিক রয়েছে যা আমার বক্তৃতার মধ্যে বারবার ফুটে এসেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই। একটা মানবিক বাজেট যারা তারেক রহমানের নেতৃত্বে তিনি দিতে সক্ষম হয়েছেন মাননীয় স্পিকার। এই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনার পাশাপাশি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে
আমরা কখনো পিছপা হই নাই। বিগত 17 বছর যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মাননীয় স্পিকার, সর্বশেষ শুধু এটাই বলবো যে আমি শুধু একজন জুলাই যোদ্ধাই ছিলাম না, আমি জানুয়ারির যোদ্ধা ছিলাম, আমি ফেব্রুয়ারির যোদ্ধা ছিলাম, মার্চের যোদ্ধা ছিলাম। তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। তো যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো একটার উপরে তো অনেক কথা বলা যায় না, তারপরে একটা কথা বলি। মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদী যারা জীবনযাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। তাদের বক্তব্য পাগলের মতো বলে, সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে শরীরের যে অংশটুকু বর্ধিত হবে, এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিক মতো জাকাত আদায় করা যায়, তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট, এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরো অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন, এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করার একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদি স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা,
এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরো ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনারই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরো বৃদ্ধি হোক। এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়।